10ই মে 2025। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস যদি কখনো লেখা হয়, ঐতিহাসিকবিদরা 10ই মে 2025 এই তারিখটিকে নিঃসন্দেহে আলাদা গুরুত্ব দেবেন। একই দিনে দুটো এমন কাণ্ড কারখানা এই 10ই মে হলো, তা নিঃসন্দেহে নতুন এক ইতিহাস সূচনা করেছে কালকে। একদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় সিজ ফায়ার এগ্রিমেন্ট, অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে আপাতত আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো, যা ঐতিহাসিকই বটে। অনেক প্রশ্ন উঠল, অনেক বিতর্কের সৃষ্টি হলো। সবকিছু প্রশ্ন এবং সবকিছু বিতর্কের উত্তর খোঁজার চেষ্টা করার জন্য আজকের এই প্রতিবেদন। বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়ে সত্যি কি সামনের দিকে এগোলো, নাকি পিছনের অভিমুখে নতুন করে যাত্রা শুরু করলো বর্তমানের মৌলবাদী রাষ্ট্র পাকিস্তানের দোসর বাংলাদেশ? প্রশ্ন তো উঠবেই। প্রথমত, এই পুরো প্লটটা আমার ভীষণ মাত্রা প্রেডিক্টেবল মনে হয়েছে। শেষ 5 মাসে বারবার বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণটা কি? আপনারা একদিকে বলছেন যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেবেন, অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে রাজনৈতিক সমস্ত কার্যপ্রণালী থেকে তাদেরকে বাইরে বার করে দিতে চাইছেন। কারণটা হলো ভয়। আপনারাও জানেন যদি আওয়ামী লীগ নির্বাচনে লড়েন, তাহলে আপনাদের অনেকেরই আসল জায়গাটা কিন্তু আপনারা খুঁজে পাবেন, দেখে নেবেন। কারণ যারা আজকে বাংলাদেশে নতুন করে নেতা হওয়ার চেষ্টা করছে, তাদের পিছনে 100 থেকে 200টা কলেজ পড়ুয়া সাধারণ মানুষের মধ্যে এখনো আবেগের জায়গায় এই বাংলাদেশের ছাত্রদের দল যে কোনোই জায়গা করে নিতে পারেনি, তা কিন্তু এই নতুন রাজনৈতিক দলগুলো বুঝতে শুরু করে। আর বুঝতে শুরু করে বলেই তারা নতুন করে আন্দোলনের নামে, যে আন্দোলনের কর্মসূচি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। শেষ 5 মাস আগে এই আওয়াজ একবার প্রথমবারের জন্য বাংলাদেশে তোলা হয়েছিল। সেদিন প্রথম বিরোধিতা করেছিলেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল। তারা বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে একটি দলকে নিষিদ্ধ করলেই কি সমস্ত সমস্যার সমাধান হবে? এমনকি এও শোনা যায় সেবার কোর্টের দ্বারস্থ হয়েছিল 2 উপদেষ্টা, 2 ছাত্র নেতা। তাদের কোর্টে দাবি তার কি ছিল? তাদের দাবি ছিল বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ সহ আরো 11টা দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারা ছিলেন না সেই দলে? আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, একাধিক ঐতিহাসিক দলকে কিন্তু তারা নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে। সেদিন কিন্তু তারা পারেননি পারিপার্শ্বিক চাপে। হঠাৎ করে সবকিছু ভুলে এই 5 মাস পরে আবার কেন আওয়ামী লীগকে নির্বাসন করতে হবে বা নির্বাসিত করতে হবে, নির্বাসনে পাঠাতে হবে, সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশে উঠতে শুরু করেছে। তারা কি করলেন? তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা, তার বাইরে আন্দোলন শুরু করলেন, অবস্থান বিক্ষোভ শুরু করলেন। প্লটটা একবার ভাবার চেষ্টা করুন। তারা সরকারের বিপক্ষে আন্দোলন করছেন, অথচ সরকারের পক্ষ থেকে তাদের উপরে জল ছিটিয়ে যেন গরম না লাগে সেই ব্যবস্থা করা হচ্ছে। তারা সরকারের সিদ্ধান্তের বিপক্ষে আন্দোলন করছেন, অথচ সেই আন্দোলনকারীদের কাছে পৌঁছে যাচ্ছে জল এবং খাবার। তারা সরকারের বিপক্ষে আন্দোলন করছেন, অথচ সরকারের আইন বাহিনী, পুলিশ, সেনাপ্রধান কেউ কোনো ব্যবস্থা অবধি নিলেন না। অর্থাৎ সাজানো এক চিত্রনাট্যের যবনিকা পতন ঘটল কাল, যখন বাংলাদেশের আইন উপদেষ্টা টেকনিক্যালি ঘোষণা করে দিয়েছেন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চান, এবং তারা বলেছেন যতদিন না অবধি বিচার শেষ হচ্ছে ততদিন অবধি বাংলাদেশের রাজনৈতিক একাধিক কর্মসূচি থেকে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ। প্রশ্নটা হলো কতদিনে বিচারটা শেষ হবে, আর বিচারের শেষে রেজাল্ট কি হবে তা আমরা অলরেডি জানি। চিন্ময় মহাপ্রভুকে দেখে আমাদের শিক্ষা হয়েছে। বিচার প্রক্রিয়া যদি থাকতো, তাহলে আপনাদের অ্যান্সারেবল হতে হতো যে সংবিধানের কোন আইনের ভিত্তিতে একটি রাজনৈতিক দলকে এইভাবে নিষিদ্ধ ঘোষণা করা যায়, এবং যারা এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন তারাও তো সংবিধান স্বীকৃত সরকার নয়। তারা সংবিধানকে পরিবর্তন করতে চেয়েছিলেন সংবিধানের শপথ নিয়ে। তারা তো নির্বাচিত কোনো সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানকে অগ্রাহ্য করে, সংবিধানকে না মেনে একটি নির্বাচিত দলকে সমস্ত জায়গা থেকে নির্বাসনে পাঠিয়ে দেবেন, এটাও বাংলাদেশে দেখতে হবে। আমার মনে হয় মুক্তিযোদ্ধার সঙ্গে জড়িত মানুষরা হয়তো এতটা খারাপ অবস্থা কল্পনাও করবে না। এই সরকার নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। সেনাপ্রধানের শাসনে এই সরকার তৈরি হয়, নতুন করে এই সরকার স্বপ্ন দেখানোর কথা বলে।
আজকের দিনে দাঁড়িয়ে সে তো প্রশ্ন আসবেই। আপনাদের ঘোষিত কর্মসূচি ছিল আইন সংস্কার করবেন, সমাজ সংস্কার করবেন, সমাজে সকলের সমান অধিকারকে এস্টাবলিশ করবেন, কিন্তু বুকে হাত রেখে বলুন আজকে আপনি ঠিক কতটা কাজ করতে পেরেছেন। আর পারেননি বলেই সমস্ত বিতর্ক থেকে জনগণকে আইওয়াশ করাতে, মুখ ঘুরিয়ে নিতে একটি বিতর্ক নতুন করে জন্ম দিলেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশে কি শেষ করে দিল মোহাম্মদ ইউনূসের সরকার। জানি না, অনেক প্রশ্ন কালকে উঠতে পারে। দুদিন আগে বাংলাদেশে এক অভিনব ঘটনা ঘটে। প্রাক্তন রাষ্ট্রপতি দেশ ছেড়ে বিদেশে চলে যান। কেউ নাকি জানতেন না। তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে গেলেন, ফ্লাইটে উঠলেন, ফ্লাইটে বসলেন, তারপর তিনি বিদেশে নিজের গন্তব্যে চলে গেলেন। এই গন্তব্যে চলে যাওয়ার পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট এলো তাকেও বিচারের আওতায় আনা হবে এবং প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আসলে বাংলাদেশের বর্তমান যে আইন উপদেষ্টার মতো ব্যক্তিরা আছেন, তারা হলো এই সরকারের এই সরকারের অনুপযুক্ত একজন ব্যক্তি। সরকার চালানোর ক্ষমতা এদের নেই। এরা ছাত্র নেতাদের দ্বারা কন্ট্রোলড। ছাত্র নেতাদের জঙ্গলিপনাকে এরা ভয় পান। ছাত্ররা যেরকম ভাবে আগ্রাসনের জন্ম বাংলাদেশের রাজনীতিতে দিয়েছেন, আসলে এই আগ্রাসন নীতিটাকে এরা সমর্থন করছেন মনে মনে। আর এর জন্যই তারা এই ধরনের বালখিল্য স্টেটমেন্টগুলো দিয়ে বলেন প্রাক্তন রাষ্ট্রপতি কিভাবে দেশ ছেড়েছেন আমরা জানি না, তবে যদি দেশ ছেড়ে থাকেন তাহলে ইন্টারপোলের সাহায্য নিয়ে ওনাকে দেশে ফিরিয়ে আনবেন। অথচ দেখুন বাংলাদেশের আইন উপদেষ্টায় উনি, ওনার দায়িত্বে পুলিশ, সরকারের দায়িত্বে এয়ারপোর্ট, সেনাবাহিনীর দায়িত্বে আইন শৃঙ্খলা প্রশাসন, সবকিছু। উনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন? আরে ভাই, ভিসা তো পে করেছেন উনি, পাসপোর্ট তো উনি চেক ইন করিয়েছেন, টিকিট তো কেটেছেন। এই ইনফরমেশনগুলো তো ছোট ছোট গোয়েন্দা সংস্থার প্রয়োজন হয় না। এগুলো তো সরকারের নৈতিক দায়িত্ব। কোনো যুদ্ধ অপরাধী কিংবা কোনো ক্রিমিনাল যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে সরকার তাকে আটকাবে। যদিও প্রাক্তন রাষ্ট্রপতি কোনো ক্রিমিনাল ছিলেন না, কিন্তু রাজনৈতিক বলি তাকেও করা হয়েছিল এবং করা হতো, এই আভাস পেয়েই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি দেশ ছাড়েন। এবং আমার দৃঢ় বিশ্বাস সরকারের কেউ না কেউ ভিতর থেকে তাকে মদত করে, না হলে দেশ ছাড়াটা তার পক্ষে সম্ভব ছিল না। বাংলাদেশের সমস্যাটা এখন কি? বাংলাদেশের বস্ত্র শিল্প সম্পূর্ণভাবে শেষ, বিদেশি মুদ্রার সঞ্চয় শেষ, ব্যাংকে পয়সা নেই, অর্থনৈতিক মন্দা, সাধারণ মানুষের খাওয়ার জন্য পয়সা রোজগার করার জায়গাটুকু নষ্ট হয়ে গেছে। আইন প্রশাসন, যার উপরে বাংলাদেশের মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারতেন, সেই আইন প্রশাসন সমাজের মেরুদণ্ডের মতো ভেঙে পড়েছে। সেই সব কিছু ছেড়ে এই ছাত্রদের এখন একটাই এজেন্ডা, আওয়ামী লীগকে ব্যান করতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে। মোহাম্মদ ইউনূস কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন? প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখানে আরো প্রশ্ন থেকে যায় জানেন, আমার ভীষণ মাত্রায় বাংলাদেশের এই রাজনীতিটা বর্তমানে অভিভাবকহীন এক রাজনীতি মনে হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি বুঝতে পেরেছেন খাল কেটে তারা কুমির এনেছেন এবং তাদেরও হয়তো বাংলাদেশের থাকার মতো জায়গা আর থাকছে না। অভিভাবকহীন এক রাজনীতি চলছে বাংলাদেশে। কে কোন পথে গাইড করবেন, কে কোন দিকে নিয়ে যাবেন, কেউ বুঝতে পারছেন না। কখনো হিরো ছাত্রনেতা হাসনাত, কখনো সারজিৎ, কখনো নাহিদ, কখনো আবার বিএনপি, কখনো আবার জামাত। এই পঞ্চমুখী একটা রাজনৈতিক কোন্দলে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। আর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন তিনি যেমন ফেসেছেন, এই ফাঁসা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো ছাত্রদের হাতে ললিপপ ধরিয়ে দেওয়া। ছোটবেলায় যখন বাচ্চারা কান্নাকাটি করতো, আমাদের বাবারা একটা ললিপপ ধরিয়ে দিতেন না? যতক্ষণ চুষতেন কান্না থামছে, চোষা বন্ধ হয়ে গেলেই কাঁদতে শুরু করে দেয় ছাত্ররা। ঠিক সেরকম ভাবেই ললিপপের মতো আওয়ামী লীগকে সমস্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়াটা এই ছাত্র নেতাদের চুপ করানো ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। কারণ এই পদক্ষেপ স্বৈরাচারী শাসকের বহিঃপ্রকাশ, এই পদক্ষেপ ঐতিহাসিক ভুল, এই পদক্ষেপ ইতিহাস যতদিন লেখা থাকবে ততদিন কালো অধ্যায় হিসাবে চিহ্নিত করে থাকবে। কারণ সংবিধানে কখনো কোনো আইনে একটা রাজনৈতিক দলকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার কোনো আইন অন্তত নেই। বাংলাদেশ সরকার বলেছে সন্ত্রাসবাদ দমন আইনে তারা এই ব্যবস্থা নিয়েছেন। সন্ত্রাসবাদ দমনের দায়িত্বটা কাদের ছিল? শেষ 8 মাস থেকে 1 বছর আপনারা ক্ষমতায়, শেষ 8 মাস থেকে 1 বছর আপনারা সন্ত্রাসবাদ দমনের জন্য কি এমন কি করলেন যার জন্য আওয়ামী লীগকে আপনাদের ভিক্টিমাইজ করতে হচ্ছে? আওয়ামী লীগ 8 মাসে এমন কি সন্ত্রাস করেছে যার জন্য আপনাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হচ্ছে? আপনারা ডেভিল হান্ট শুরু করেছেন, পরবর্তীকালে কি সব ডেভিল স্ট্রাইক শুরু করেছেন। ফলে এত কিছু করেও শেষে
ব্যান করতে হচ্ছে, তা কিন্তু সরকারেরই একটা ব্যর্থতা। তবে ভিডিওর শেষ 2 মিনিটে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলতে চাই, কোথায় সেনাপ্রধান? বাংলাদেশে যেদিন শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসেন 5ই আগস্ট 2024-এ, সেনাপ্রধানের প্রেস কনফারেন্সটা আমি প্রথমবারের জন্য সেদিন দেখেছিলাম। তিনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন, বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে আসবে। সেনাপ্রধান কোথায় গেলেন কালকে? দিনের পর দিন প্রধানমন্ত্রীর বাসভবনকে ঘিরে আন্দোলন চলল, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাপ্রধান কেউ একটা কথা অব্দি বললেন না। এই সেনাপ্রধান নাকি ব্যক্তিগত স্তরে পুরো বিষয়টাকে ঠিক করতে চেয়েছিলেন কিছু মাস আগে, যেবার হাসনাত এবং সারজিৎকে তিনি ডেকে নাকি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কিন্তু পুরো বিষয়টাকে আমরা সুন্দরভাবে ট্যাকেল করব, আইনের শাসন চালু করব, আইনের আওতায় ওদের নিয়ে আসবো, এই সকল কথাবার্তাগুলো তারা বলেছিলেন। হাসনাত এটা পরবর্তীকালে স্ট্যাটাস দিয়ে দেন। শুধুমাত্র একটা স্ট্যাটাসেরই কি ভয় পেয়ে গেলেন একটা দেশের সেনাপ্রধান? সেনাপ্রধানের দায়িত্ব কি হাসনাতের মতো জঙ্গি ছাত্র নেতার মন জুগিয়ে চলা, নাকি সেনাপ্রধানের দায়িত্ব 16 কোটি মানুষকে প্রোটেক্ট করা? সেনাপ্রধান কি সত্যি জানেন না এই রকম যদি রেভলিউশনের স্টেপ বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক স্তরে বড় ধাক্কা খেতে পারে? বাংলাদেশকে আন্তর্জাতিক কোনো শক্তি আর ভরসা বা বিশ্বাস করবে না। আপনারা আজকে বাংলাদেশের এই সরকার বাধ্য হয়েছে আমেরিকা, জাতিসংঘের মতো জায়গাতে মানব করিডরে স্পেস দিয়ে দিতে, অর্থাৎ তাদের করার মতো কিছু নেই। তারা হ্যাঁতে হ্যাঁ মেলানো ছাড়া তাদের ভূমিকাটাও কিন্তু সংকীর্ণ এবং সংকুচিত হয়ে গেছে। শেখ হাসিনা বলেছিলেন এই বাংলাদেশকে কাজে লাগিয়ে কারোর বিপক্ষে সন্ত্রাস তৈরি করা যাবে না, এই বাংলাদেশকে আমি বিক্রি করব না। আজকে তার জন্য তাদের ক্ষমতা ছাড়তে হলো। শেখ হাসিনার মতো আগ্রাসন আপনাদের দেখাতে বলছি না, কিন্তু কোথাও না কোথাও সংবিধানকে ভরসা করুন, বাংলাদেশের মানুষকে প্রশ্রয় দিন। কিন্তু সেনাপ্রধান আজকে যেভাবে খাল কেটে কুমির এই বাংলাদেশে নিয়ে এলেন, আমার দৃঢ় বিশ্বাস যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে এই সেনাপ্রধানকে মির্জাফর বিশ্বাসঘাতক হিসাবে দেশের সাধারণ মানুষ চিহ্নিত করে রাখবেন। কারণ সেনাপ্রধানের একটা ছোট্ট ভুল আজকে বাংলাদেশের অবস্থা এতটা শোচনীয় জায়গায় নিয়ে গেল। এবং আরো খারাপ লাগার মতো বিষয় হলো, যাদের কাছে অস্ত্র আছে, যাদের কাছে ম্যান পাওয়ার আছে, তারাও আজকে সব দেখে শুনে নীরব। কিসের ভয় সেনাপ্রধানের? এই জঙ্গলি ছাত্র নেতাদের ভয় পাচ্ছেন? আপনাদের পাশে সাধারণ মানুষ আছে দেশের, আপনাদের পাশে আন্তর্জাতিক স্তর আজকে থাকবে, আপনাদের পাশে বিএনপি, জামাত, একাধিক রাজনৈতিক দল থাকবে, সবাই এগিয়ে এসে আপনাদের সমর্থন করবে। কিন্তু এই রকম অবিচার বাংলাদেশের রাজনীতিতে আপনি করতে দেবেন না। যদি আপনি সত্যি এটাকে করে ফেলেন বা ইমপ্লিমেন্ট করেন, তাহলে মনে রাখবেন এর পরের ধাপটা কিন্তু আপনাকে পোহাতে হবে। যেদিন এই ছাত্ররা আপনার অপসারণের দাবি চাইবে, যেদিন এই ছাত্ররা রাষ্ট্রপতিকে সরাতে চাইবে, যেদিন এই ছাত্র নেতারা মোহাম্মদ ইউনূসকে পিছন থেকে ছুরি মারবে, সেদিনও কিন্তু আপনাকে এইভাবে নীরব হয়ে থাকতে হবে, চুপ করে থাকতে হবে। ফলে আজকের এই মৌন ব্রত, যে মৌন ব্রত আপনি নিয়েছেন, সেই মৌন ব্রত ভেঙে বেরিয়ে আসুন, বাংলাদেশকে বাঁচান। বাংলাদেশ না বাঁচলে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে অনেক ক্ষতি হয়ে যাবে, তা হয়তো আপনি আজকে বুঝতে পারছেন না। নতুন করে এক সিরিয়ার জন্ম দেবেন না, নতুন করে এক পাকিস্তানের সন্ত্রাসবাদী রাষ্ট্রের মতো নিজের দেশকে বানাবেন না, নতুন করে এই পৃথিবীতে আরো একটা সন্ত্রাসবাদের জন্ম দেবেন না। সেনাপ্রধান পারলে বাঁচান, না হলে কিছুদিন পরেই যখন আপনাকে অপসারণের দাবি আসবে, তখন কিন্তু আপনি পালিয়েও বাঁচতে পারবেন না। কথাটা মিলিয়ে নেবেন। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন।